আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে। নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সাথে বরাবরের মতো আছি আমি নজমুন আরা বেগম। আজ আমি জীববিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় সমন্বয় এর সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, দুটি চিত্র দেখা যাচ্ছে। বাঁদিকের চিত্রে দেখা যাচ্ছে বারডেম জেনারেল হাসপাতাল, আর ডান দিকের চিত্রে যে মেশিনটি দেখানো হয়েছে সেটি দিয়ে পরীক্ষা করা হয় ডায়াবেটিস। এই চিত্রে দেখানো হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে যে রোগটি হয় সেটি হচ্ছে স্ট্রোক। স্ট্রোক হওয়ার পর অনেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হরমোন এবং হরমোনজনিত অস্বাভাবিকতা। এই পাঠে আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো হরমোন কী তা ব্যাখ্যা করা এবং বিভিন্ন নালীবিহীন গ্রন্থি নিঃসৃত হরমোনের ব্যাখ্যা করা, থাইরয়েড সমস্যা ব্যাখ্যা করা, ডায়াবেটিস কী এর কারণ, লক্ষণ ও নিয়ন্ত্রণ বিশ্লেষণ, স্ট্রোক কী এর কারণ, লক্ষণ ও চিকিৎসা ব্যাখ্যা, স্নায়বিক বৈকল্যজনিত শারীরিক সমস্যা কী তা ব্যাখ্যা করা এবং প্যারালাইসিস, এপিলেপসি ও পার্কিনসন্সের কারণ, লক্ষণ ও প্রতিকার ব্যাখ্যা করা। প্রথমেই জেনে নেই হরমোন কী। যে সকল জৈব রাসায়নিক পদার্থ জীবদেহে বিশেষ কোনো কোষগুচ্ছ থেকে তৈরি হয়ে অথবা কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সৃষ্টি বা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে বিশেষ উপায়ে বাহিত হয়ে উৎপত্তিস্থল থেকে দূরের কোনো স্থানে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকেই বলে হরমোন। শিক্ষার্থীরা, জেনে নেই মানবদেহের কয়েকটি মুখ্য নালীবিহীন গ্রন্থির নাম। গ্রন্থিগুলো হলো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং গোনাড বা জননাঙ্গ গ্রন্থি। এখন আমরা জানব এসব গ্রন্থির পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোন সম্পর্কে। প্রথমে আসি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। এটি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি, কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যা যেমন বেশি, অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। দেহের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নালীবিহীন গ্রন্থি হল এটি আকারে সবচেয়ে ছোট। এটি গ্রন্থির রাজা। এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো হল গোনাডোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি গলায় ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত। এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন সাধারণত মানবদেহে স্বাভাবিক বৃদ্ধি ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। এর আরেকটি হরমোন ক্যালসিটোনিন ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত। প্যারাথাইরয়েড গ্রন্থি। একজন মানুষের সাধারণত 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, যার সবগুলোই থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত। এই গ্রন্থি হতে নিঃসৃত হরমোন প্যারাথরমোন। এটি ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি গ্রীবা অঞ্চলে অবস্থিত। থাইমাস গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে। শিশুকালে এই গ্রন্থি বিকশিত থাকে, পরে বয়োবৃদ্ধির সাথে সাথে ছোট হয়ে যায়। এই গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তা হচ্ছে থাইমোসিন। পূর্ণবয়স্ক মানুষে সাধারণত এই হরমোন থাকে না, থাকলেও খুবই নিম্নমাত্রার। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি কিডনির উপরে অবস্থিত। অ্যাড্রেনাল গ্রন্থি দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থি মূলত কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অ্যাড্রেনালিন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটি অগ্নাশয়ের মাঝে অবস্থিত। এই কোষগুচ্ছ শরীরের শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে। এই নালীহীন কোষগুলো ইনসুলিন ও গ্লুকাগন নিঃসরণ করে, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। সর্বশেষ গ্রন্থিটি হল গোনাড বা জননাঙ্গ গ্রন্থি। এটি মেয়েদের ডিম্বাশয় ও ছেলেদের শুক্রাশয়ে অবস্থিত।
জননাঙ্গ থেকে নিঃসৃত হরমোন দেহের পরিণত বয়সের লক্ষণগুলো বিকশিত করতে ভূমিকা রাখে। জননাঙ্গ বৃদ্ধি, জননচক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থি থেকে পুরুষ দেহে টেস্টোস্টেরন এবং নারী দেহে ইস্ট্রোজেন নামক হরমোন নিঃসৃত হয়। হরমোনজনিত অস্বাভাবিকতা। শিক্ষার্থীরা, মানবদেহের হরমোনের আধিক্য বা ঘাটতিজনিত নানা সমস্যা দেখা দেয়। এর একটি সমস্যা হচ্ছে থাইরয়েড সমস্যা। থাইরয়েড আমাদের শরীরের একটি গ্রন্থির নাম। এটি থাকে আমাদের গলার স্বরযন্ত্রের দুই পাশে, দেখতে প্রজাপতির ডানার মতো, আর এর রং হচ্ছে বাদামি। এই গ্রন্থির কাজ হলো আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন উৎপাদন করা। যদি কোনো কারণে এই গ্রন্থির হরমোন নিঃসরণে কোনো প্রকার ব্যতিক্রম হয়, তখন এটি বিভিন্ন রোগ ঘটাতে সক্ষম। সমুদ্রের পানিতে আয়োডিন থাকায় সামুদ্রিক মাছ মানুষের খাদ্যে আয়োডিনের অন্যতম মূল উৎস। আয়োডিনযুক্ত খাবার খেলে থাইরয়েড হরমোন তৈরি হয়। থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়, গায়ের চামড়া খসখসে হয়, মুখমণ্ডল গোলাকার এবং চেহারায় স্বাভাবিক শিশুদের থেকে বৈসাদৃশ্য থাকে। আয়োডিনের অভাবে হরমোনের উৎপাদন ব্যাহত হলে শিশুদের বৃদ্ধির বিকাশ কমে যায়। এজন্য খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে সুফল পাওয়া যায়। এছাড়া কলা, ফলমূল, কচু, সামুদ্রিক মাছ ইত্যাদি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বহুমূত্র বা ডায়াবেটিস। এটি হচ্ছে যকৃৎ, এটি পাকস্থলী, আর এটি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের ভিতরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক এক ধরনের গ্রন্থি আছে। এই গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। যখন কারো ডায়াবেটিস হয়, তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এই কারণে ডায়াবেটিস রোগীর ঘন ঘন প্রস্রাব হয়। যখন প্রস্রাব বেশি হয়, তখন ডায়াবেটিসে ভোগা রোগী তৃষ্ণার্ত হয়ে পড়েন। শিক্ষার্থীরা, এখানে চিত্রে অগ্নাশয়ের ভিতর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থি দেখানো হয়েছে। ডায়াবেটিস প্রধানত দুই ধরনের, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1-এ আক্রান্ত রোগীর দেহে একেবারেই ইনসুলিন তৈরি হয় না, তাই নিয়মিতভাবে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়। অন্যদিকে টাইপ 2 রোগীর দেহে আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়। এক্ষেত্রে ঔষধ অগ্নাশয় কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরিতে সাহায্য করে। তবে টাইপ 2 ডায়াবেটিসেও কোনো না কোনো পর্যায়ে ইনসুলিনের স্থায়ী ঘাটতি হয়ে যেতে পারে, কিংবা বিভিন্ন অসুখ বা চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে সেই সব ঔষধ বন্ধ রাখতে হতে পারে। তখন ইনসুলিন ছাড়া উপায় থাকে না। ডায়াবেটিসের লক্ষণগুলো জেনে নেই। ডায়াবেটিস হলে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো ঘন ঘন প্রস্রাব হওয়া, তেষ্টা পাওয়া, নিয়মিত খাওয়ার পরও ঘন ঘন খিদে পাওয়া, প্রচণ্ড পরিশ্রান্ত অনুভব করা, চোখে ঝাপসা দেখা, শরীরের বিভিন্ন অংশের কাটাছেঁড়া সহজে না সারা, খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, হাতে পায়ে ব্যথা বা মাঝে মাঝে অবশ হয়ে যাওয়া। রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে গ্লুকোজের মাত্রা নির্ণয়ের মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়। চিকিৎসা করে ডায়াবেটিস রোগ একেবারে নিরাময় করা যায় না, কিন্তু এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। ডাক্তারদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 3টি ডি মেনে চলা অত্যাবশ্যক। প্রথমটি হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মহা ঔষধ স্বরূপ। এছাড়া নিয়মিত এবং ডাক্তারের পরামর্শ মতো পরিমিত খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, রোগীর দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশেষভাবে পায়ের যত্ন নেওয়া, নিয়মিত প্রস্রাব পরীক্ষা করা এবং দৈহিক কোনো জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া। দ্বিতীয়টি হলো ডায়েট বা খাদ্য নিয়ন্ত্রণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো খাদ্য নিয়ন্ত্রণ করা, মিষ্টি জাতীয় খাবার পরিহার করা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এবং সময়মতো খাদ্য গ্রহণ করা। তৃতীয়টি হলো ডোজ বা ঔষধ সেবন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয়। ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ঔষধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন। ঠিকমতো চিকিৎসা করা না হলে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে বা বেড়ে যায়। উভয় ক্ষেত্রেই রোগী বেহুশ হয়ে পড়তে পারে।
এমনকি মৃত্যুও হতে পারে। যদি ডায়াবেটিস রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যান, তখন তাকে বসিয়ে গ্লুকোজ বা চিনির পানি খাইয়ে দিলে অনেক সময় খারাপ পরিণতি এড়ানো যেতে পারে। শিক্ষার্থীরা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবশ্যই খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, শৃঙ্খলা মতো চলতে হবে এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে। হরমোনজনিত অস্বাভাবিকতার এখন যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রোক। স্ট্রোক হলো মস্তিষ্কের রক্তনালীর একটি রোগ। সেই রক্তনালী ছিঁড়ে যাওয়া অথবা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের কারণ। সুষুম্নাকাণ্ডে আঘাতজনিত কারণ এবং মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধার কারণে স্ট্রোক হতে পারে। স্ট্রোকের লক্ষণগুলো হলো হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়াও যেমন স্ট্রোক হতে পারে, তেমনি শরীরের কোনো অংশ ধীরে ধীরে দুর্বল বা অবশ হয়ে যাওয়া, ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া, মুখ একদিকে বাঁকিয়ে যাওয়া, মুখ থেকে খাবার ও পানি গড়িয়ে পড়া, কথা জড়িয়ে যাওয়া, আচরণে অস্বাভাবিক পরিবর্তন যেমন চিনতে না পারা, অপ্রাসঙ্গিক বা আজে বাজে কথা বলা, অকারণে বিরক্ত হয়ে হইচই করা, একদম চুপচাপ হয়ে যাওয়া ইত্যাদি স্ট্রোকের লক্ষণ। যেসব কারণে স্ট্রোকের ঝুঁকি বাড়ে সেগুলো হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ স্ট্রোকের সবচেয়ে বড় কারণ। রক্তচাপের রোগী যারা নিয়মিত ঔষধ ব্যবহার করে না, ধূমপান, তামাক পাতা, গুল, জর্দা, মাত্রাতিরিক্ত মাদক সেবন, অতিরিক্ত টেনশন, হৃদরোগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তে বেশি মাত্রায় চর্বি বা অতিমাত্রায় কোলেস্টেরলের উপস্থিতি, অনিয়ন্ত্রিত অলস জীবনযাপন করা, বেশি বেশি চর্বি জাতীয় খাবার খাওয়া, স্থূলতা বা অতিরিক্ত মোটা হওয়া, অতিরিক্ত মাত্রায় কোমল পানীয় গ্রহণ এবং অধিক পরিমাণে লবণ খাওয়া, কিছু কিছু ওষুধ যা রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে দেয় যেমন অ্যাসপিরিন, ক্লপিডগ্রেল প্রভৃতি ব্যবহারে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। ঘুমের সময় নাক ডাকা, ঘুমের সময় শ্বাসকষ্টজনিত উপসর্গ, যে কোনো ধরনের প্রদাহ অথবা ইনফেকশন এবং জন্মগতভাবে ব্রেনে কিংবা মস্তিষ্কে সরু রক্তনালী থাকা। অনেক সময় বংশানুক্রমে বা পূর্বের স্ট্রোক, হার্ট অ্যাটাক ও দূরবর্তী রক্তনালী বন্ধ হওয়ার কারণেও স্ট্রোক হতে পারে। স্ট্রোক রোগের প্রতিকারে যা করণীয়: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রোগীর সেবা শুশ্রূষা করা, প্রয়োজনে অস্ত্রোপচার করা, ঔষধের ব্যবস্থা করা, রোগীকে হাসি খুশি রাখা, প্রয়োজন বোধে রোগীকে নলের মাধ্যমে খাওয়ানো, রোগীকে নিজ প্রচেষ্টায় নড়াচড়া করানো। স্ট্রোক রোগের প্রতিরোধ: নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং রক্তের চর্বি নিয়ন্ত্রণ করতে হবে। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য, তামাক পাতা ও জর্দা খাওয়া থেকে বিরত থাকতে হবে। হৃৎপিণ্ডের রোগের প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। চর্বি ও শর্করাযুক্ত খাবার নিয়ন্ত্রণ করতে হবে। শারীরিক ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে ওজন কমানো, খাদ্যে পশুর চর্বি ও অধিক পরিমাণ লবণ গ্রহণ থেকে বিরত থাকা, ফাস্টফুড, বাদাম, সন্দেশ, রসগোল্লা, দুধ, ঘি, পোলাও, বিরিয়ানি, পাঙ্গাস, চিংড়ি, কাঁকড়া, গরু বা খাসির মাংস, নারকেল বা নারকেলযুক্ত খাবার ইত্যাদি কম খাওয়া। শাকসবজি, অল্প ভাত, পাঙ্গাস, চিংড়ি, কাঁকড়া বাদে যে কোনো মাছ, বাচ্চা মুরগি ও ডিম খেলে কোনো ক্ষতি হয়। নিয়মিত ব্যায়াম, সকাল বিকাল হাঁটাচলা করতে হবে এবং অলস জীবনযাপন পরিহার করতে হবে। দুশ্চিন্তা বা টেনশনমুক্ত থাকার চেষ্টা করতে হবে। নিয়মিত ধর্মচর্চা এই ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করে। হরমোনজনিত অস্বাভাবিকতা নিয়ে আলোচনার পর এখন আলোচনা করছি স্নায়বিক বৈকল্যজনিত শারীরিক সমস্যা নিয়ে। কয়েক ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে, তার মধ্যে প্রথমে আলোচনা করব প্যারালাইসিস নিয়ে। শরীরের কোনো অংশের ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছেমতো নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হওয়াকে প্যারালাইসিস বলে। সাধারণত মস্তিষ্কের কোনো অংশের ক্ষতির কারণে ওই অংশের সংবেদন গ্রহণকারী পেশিগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। একজনের আংশিক কিংবা সম্পূর্ণ প্যারালাইসিস হতে পারে, ফলে শরীরের এক পাশে কোনো অঙ্গ অথবা উভয় পাশের অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়, যেমন 2 হাত ও পায়ের প্যারালাইসিস। এর কারণ: প্যারালাইসিস হয় সাধারণত স্ট্রোকের কারণে, মেরুদণ্ডের বা ঘাড়ের সুষুম্নাকাণ্ডের আঘাতজনিত কারণে, স্নায়ুরোগ, সুষুম্নাকাণ্ডের কিংবা কশেরোকার ক্ষয়রোগের কারণে। এপিলেপসি: এটা মস্তিষ্কের দীর্ঘমেয়াদী সমস্যা।
হঠাৎ করে মস্তিষ্কে যে কোষগুলো আছে সেখান থেকে বিদ্যুতের মতো চমকাতে থাকে, সেটা অস্বাভাবিক এবং বেশি পরিমাণে হয়। এর একটি প্রকাশ শরীরে হতে থাকে, যেমন হঠাৎ করে খিঁচুনি হয় বা কাঁপুনি হতে থাকে। এ রোগকে মৃগরোগও বলা হয়ে থাকে। কারণ বাচ্চাদের জন্মের সময় মাথায় কোনো আঘাত পেলে তখন অক্সিজেন পেতে দেরি হলে মস্তিষ্কের সমস্যা হয়। হঠাৎ করে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হলে গ্লুকোজ কমে যায়, তারই জটিলতা হিসেবে এই সমস্যা দেখা দিতে পারে। মাথায় আঘাতের কারণে মেনিনজাইটিস, এনসেফালাইটিস, জন্মগত মস্তিষ্কের বিকৃতি, টিউমার ইত্যাদি কারণেও এপিলেপসির উপসর্গ দেখা দিতে পারে। সর্বশেষ যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্কিনসন্স। পার্কিনসন্স রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা যেখানে হাত ও পায়ের কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগীর নড়াচড়া, হাঁটাহাঁটি করতে সমস্যা হয়। পার্কিনসন রোগ হলো এক ধরনের নিউরো ডিজেনারেটিভ বা স্নায়বিক রোগ বা স্নায়ু অধঃপতনজনিত রোগ। এর লক্ষণ: অকারণে হাত, পা, মাথা ও থুতনি কাঁপা, হাঁটা চলার মন্থরতা বা জড়তা দেখা দেওয়া, শরীরের ভারসাম্য কমে যাওয়া, হাত, পা ও শরীরের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, যেমন হাত ঘুরাতে গেলে বেশ কষ্ট হয়, গলার স্বর আগের থেকে ভারী ও শান্ত হয়ে যাওয়া, স্মৃতিভ্রংশ দেখা দেওয়া, কিছু গিলতে অসুবিধা ও অত্যধিক লবণাক্ততা, ঘ্রাণের অনুভূতি শক্তি কমে যাওয়া, অতিরিক্ত ঘামা বা একেবারে কম ঘামা, চামড়ার নানাবিধ সমস্যা দেখা দেওয়া, হঠাৎ কোষ্ঠকাঠিন্য হওয়া, মূত্রনালীতে সমস্যা ইত্যাদি। স্নায়ুকোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে, যার একটি হলো ডোপামিন। ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে। পার্কিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ওই স্নায়ুকোষগুলো পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না, ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়। বয়স বাড়ার সাথে সাথে পার্কিনসনের কারণে রোগীর মাংসপেশি আরও অকার্যকর হয়ে ওঠে, ফলে রোগীর চলাফেরা, লেখালেখি ইত্যাদি কাজ করা কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীরা, হরমোনজনিত অস্বাভাবিকতা এবং স্নায়বিক বৈকল্যজনিত শারীরিক সমস্যা সম্পর্কিত আলোচনার পর তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন: হরমোন কি? মানুষ ও বিভিন্ন প্রাণীর নালীবিহীন গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয়ে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, সেই রসকেই বলা হয় হরমোন। দ্বিতীয় প্রশ্ন: ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি? ডায়াবেটিসের লক্ষণগুলো হলো ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত পিপাসা লাগা, ক্ষুধা বেড়ে যাওয়া, পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমতে থাকা, দুর্বল বোধ করা, চোখে কম দেখা, চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া, ক্ষতস্থান সহজে না শুকানো। তৃতীয় প্রশ্ন: স্ট্রোক প্রতিরোধে কি করণীয়? স্ট্রোক প্রতিরোধে ধূমপান পরিহার করা, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের নিয়মিত ঔষধ সেবন করা, দুশ্চিন্তামুক্ত, সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করা উচিত। সর্বশেষ প্রশ্ন: প্যারালাইসিস কি? শরীরের কোনো অংশের ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছামতো নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হওয়াকে প্যারালাইসিস বলে। শিক্ষার্থীরা, আলোচনা ও মূল্যায়নের পর তোমাদের জন্য বাড়ির কাজ। শৃঙ্খলিত জীবন ডায়াবেটিস রোগ থেকে রক্ষা করবে, বিশ্লেষণ করো। ধন্যবাদ সবাইকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। এর মাধ্যমে শেষ হয়ে গেল এই অধ্যায় সম্পর্কিত সবগুলো বিষয়ের আলোচনা। পরবর্তীতে নতুন আরেকটি অধ্যায়ের আলোচনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।